নতুন সরকারের হাত ধরে ঈদ বাণিজ্যে গতি বাড়ার প্রত্যাশা, হতাশা কাটিয়ে ভালো ব্যবসার আশা ব্যবসায়ীদের। সংকটে অভিবাসন খাত, বছরে দেশে ফিরছে প্রায় 1 লাখ প্রবাসী কর্মী, ব্যবস্থাপনায় নজর দেওয়ার তাগিদ। কড়া নাড়ছে 21শে বইমেলা, সোহরাওয়ার্দীতে শেষ সময়ের ব্যস্ততা, রোজায় পাঠক সমাগম হওয়া নিয়ে দুশ্চিন্তা। এবং বিপিএল এর পারিশ্রমিক বিতর্ক, আসর শেষের 1 মাস পর পারিশ্রমিক বুঝে পেলেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। স্বাগত এখন সকালে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রি। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় গত 2 ঈদে বেচা কেনার হতাশা হলেও এবার আশার আলো দেখছেন বিপণী বিতানের মালিকরা। তারা বলছেন, নির্বাচিত সরকারের হাত ধরেই এই খাতে ফিরবে সুদিন, আর চাহিদা মতো ঈদের কেনাকাটা করতে পারার প্রত্যাশা ক্রেতাদের। বাকিটা জানাচ্ছেন নাইম কামাল। খুচরা পোশাক ব্যবসায়ীদের কাছে বিগত 2 ঈদের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। রাজনৈতিক অস্থিরতা আর দেশের সামগ্রিক অর্থনীতি ভালো না থাকায় কমে যায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, যার ফলে খুচরা পর্যায়ে পোশাক বিক্রি নামে প্রত্যাশার তুলনায় অর্ধেকে। সব মিলিয়ে অনেকটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কেটেছে রাজনৈতিক সংকট। নতুন সরকারের শপথের মধ্য দিয়ে স্থিতিশীল হতে শুরু করেছে রাজনৈতিক মাঠ, আর এতেই আশার আলো দেখছেন পোশাক ব্যবসায়ীরা। রমজানের শুরুতে রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা খুব একটা না থাকলেও প্রত্যাশা অনুযায়ী বিক্রির আশা ব্যবসায়ীদের। এবারে আশা করি অন্যান্য বছরের চেয়ে ভালো হবে, কারণ নিউ সরকার আসছে, মানুষের ভিতরে কোনো আতঙ্ক নাই, রাস্তায় চলাফেরা করতে পারে, এই জন্য মনে হয় আশা করি যে ভালো হবে। একদম হাই মূল্য না, যাতে মিডিয়ামে বেচতে পারি, আর যারা কিনতে পারে ওরাও যাতে কিনতে পারে, আমাদের ব্যবসা বাণিজ্য যাতে ভালো হয় এই আশা আকাঙ্ক্ষা আছে। যারা নির্বাচিত সরকার হয়েছে, যদি তাদের পক্ষ থেকে কোনো উচ্ছৃঙ্খল বা উল্টাপাল্টা কিছু না হয়, আশা করা যায় ভালো হবে। আগে তো বেচাকেনা ঠিক মতো হয়নি, অনেক পেরেশানি ছিলাম, কাস্টমার কম ছিল, ভয় হয়তো কেউ বেরোনি, এখন ঠিক মতো বেরোইতেছে, ঠিকঠাক মতো বেচাকেনা চলতেছে আমাদের এখন। ঈদকে সামনে রেখে রোজার শুরুতেই শার্ট প্যান্ট, নারীদের হরেক রকমের পোশাক আর কসমেটিক্স দিয়ে দোকান সাজাতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। আর এসব পণ্য চাহিদা মতো কিনতে পেরে অনেকটাই খুশি ক্রেতারাও। রোজা তো সামনে, তারপরে লোকজনের ভিড় হবে, এই জন্য এখন একটু স্বস্তি আছে, লোকজন কম আছে, এই জন্য কেনাকাটা। দাম আছে মোটামুটি, কালেকশনও ভালো। কালেকশনগুলো মোটামুটি বেশ ভালো, কালারগুলোও বেশ ভালো। আমি একটা কিনলাম, দামও কন্ট্রোলের ভিতরে আছে এবং স্বাভাবিক দাম আছে। অতীতের সব সংকট কাটিয়ে ব্যবসায়ীরা যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারেন, একই সঙ্গে ক্রেতারাও যাতে চাহিদা মতো পণ্য ন্যায্য মূল্যে কিনতে পারেন, সেই প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ। নাইম কামাল, এখন, ঢাকা। বৈদেশিক আয়ের অন্যতম উৎস রেমিটেন্স, অথচ অবহেলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় সংকটে অভিবাসন খাত। প্রতিবছর প্রতারণার শিকার হয়ে ফিরে আসা কর্মীর সংখ্যা লাখেরও বেশি। সংশ্লিষ্টরা বলছেন, নতুন সরকারের প্রথম দিন থেকেই নজরদারি বাড়ানোর পাশাপাশি এই খাতকে আনতে হবে জবাবদিহিতার আওতায়। বাকিটা জানাচ্ছেন কামরুল হাসান জনি। সৌদি ফেরত রিজিয়ার পরিবারের খোঁজ মেলেনি এখনো। ব্রাকের আশ্রয়ে মানসিক ভারসাম্যহীন মধ্যবয়সী এই নারী কর্মী হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর লক্ষ্যহীন ঘোরাফেরা দেখে সিভিল এভিয়েশন পরিবারের সন্ধানে ব্রাকের কাছে তাকে হস্তান্তর করে। ধারণা করা হচ্ছে তিনি জেদ্দার বাংলাদেশ দূতাবাসের সেফ হোম থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন। এখন টেলিভিশনের গন্তব্য ব্রাকের একটি আশ্রয় কেন্দ্রে। সেখানে খোঁজ মেলে বঞ্চনা ও অবহেলার শিকার হয়ে সৌদি আরব থেকে ফেরা আরেক নারী কর্মীর। নিজের টাকায় নিজের একটি ঘর হবে, এমন স্বপ্ন নিয়ে যার বিদেশ যাত্রা, সেই নারী ফিরেছেন স্বপ্নভাঙা গল্প নিয়ে। প্রতারণার শিকার অন্তঃসত্ত্বা হয়ে দেশে আসা এই নারীর এখন পরিবারের কাছেই ফেরার দরজা বন্ধ। যারা বাসা বাড়িতে পালাই আসে, যাদের কাগজপত্র নাই, তাদের এই খারাপ কাজ ছাড়া আর কোনো কাজ নেই।
100 জনের মধ্যে মনে হয় 20 জনই বাসায়, আর তা সবই এই কাজ। আমার এখন যে সন্তানটা, এটা আমি কাউরে দিতে চাইতেছি। ঢাকার একটি মানসিক হাসপাতালে দিন কাটছে স্বপ্নবাজ রেমিটেন্স যোদ্ধা সালে চৌধুরীর। তারও দায়িত্ব নিয়েছে ব্র্যাক। আমরা এদের পাশে আছি এবং এদের চিকিৎসা বা নিরাপদ আশ্রয়ের কাজ করছি, কিন্তু দীর্ঘ মেয়াদী যে পরিকল্পনা, এটা আসলে আমাদের সরকারকেই কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। এমন ভাগ্যবরণ করে শূন্য হাতে ফেরা কর্মীদের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি বছর ডিপোর্ট হয়ে ফিরে আসেন গড়ে প্রায় 1 লাখ প্রবাসী কর্মী। গেল বছর কেবল রিয়াদ থেকেই ফিরেছেন প্রায় 58,000 বাংলাদেশি। শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, নতুন শ্রমবাজার সৃষ্টি, দূতাবাসের সেবার মান বৃদ্ধি, ফিরে আসা কর্মীদের দায়িত্ব নেয়া ও বিদেশ যাত্রায় ব্যয় কমিয়ে আনা সহ নতুন সরকারের প্রথম দিন থেকেই অভিবাসন ব্যবস্থাপনা ঠিক করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। লোক পাঠানোর ক্ষেত্রে নতুন নতুন শ্রমবাজার তৈরি করার চেষ্টা করা, এর ছাড়াও পৃথিবীর যে দেশগুলোতে আমাদের শ্রমিকেরা রয়েছে তাদের যে সেবার বিষয়গুলো থাকে সেগুলো নিশ্চিত করা। শ্রম মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিবেচনা করেই মনে হয় এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এটি কোনোভাবেই কাম্য নয়। এই প্রবাসীরা বছরে $30 বিলিয়ন পাঠাচ্ছে, যারা অর্থনীতির ভিত্তি, সেই মানুষগুলো কেন মানবিক মর্যাদা পাচ্ছে না? এর একটা বড় কারণ আমি মনে করি অভিবাসন খাতের অব্যবস্থাপনা, এখানে সুশাসনের ঘাটতি। এই জায়গাগুলো যদি আমরা আসলে ঠিক করতে পারি, আমাদের লোকজন বিদেশ যাবে কিন্তু সেটা দক্ষ হয়ে, সেটা নিয়মতান্ত্রিকভাবে যাবে, ফেরত আসার পর আসলে তার পাশে থাকে। তবে শ্রমিক গ্রহণকারী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করাই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। পরিবারের ভাগ্য বদলাতে এভাবে প্রতিনিয়ত ছুটছেন বাংলাদেশি কর্মীরা, পাঠাচ্ছেন দেশের রেমিটেন্স। তবে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন প্রবাসীরাই সবচেয়ে বেশি অবহেলিত। নতুন সরকারকে এই খাতে শতভাগ নজরদারির পাশাপাশি আনতে হবে জবাবদিহিতার আওতায়। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। প্রকাশক ঐক্য ঈদের পর মেলা আয়োজনের দাবি জানালেও মন্ত্রণালয়ের সাথে সমঝোতায় 25 ফেব্রুয়ারি শুরু হচ্ছে 21শে বইমেলা। এতে অংশ নিতে প্রকাশকদের স্টল বরাদ্দের ফি মওকুফ করেছে কর্তৃপক্ষ। তবে রোজার মধ্যে মেলা হয়, বই বিক্রি কম হবে এমন আশঙ্কায় ক্ষতির আশঙ্কা দেখছেন প্রকাশকরা। হোসেন জাহিদের প্রতিবেদন। সূর্য সহধর্মী ফাল্গুন চৈত্র পেরিয়ে দীর্ঘ 24 বছর ধরে বইমেলার স্মৃতি বয়ে বেড়ান সাইফুল্লাহ নবীন নামের এই প্রবীণ। এবছর মেলা গড়াচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। তবে ভাটা পড়েনি নবীনের মেলা গোছানোর কাজে। বাঁশ ও কাঠের ফ্রেমে হাতুড়ি করাতের আঘাতে নান্দনিক নকশায় রূপ নিচ্ছে এক একটা স্টল। এসব ঘিরেই এখন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে কর্মব্যস্ততা। তবে টানাপোড়েন বাংলা বাজার বইয়ের মার্কেটে। একে তো রোজার মধ্যে মেলা, তার উপর তা গড়াবে মার্চের 15 তারিখ পর্যন্ত। মেলায় পাঠক সমাগম কেমন হবে তা নিয়ে চিন্তার ভাঁজ প্রকাশকদের চোখে মুখে। রোজা আসলে পাঠকের রোজা যাবে না কেন? ধরেন সবাই রোজা রাখবে, ইফতারের জন্য বাসায় চলে যাবে। এই অল্প সময়ের মধ্যে বই প্রকাশ করা কঠিন। হয়তো যেগুলো পাইপলাইনে ছিল কিছু কিছু বই প্রকাশিত হবে, তারপরে অনেকেই সমস্যায় পড়বেন, তার অর্থনীতি একটা বড় ব্যাপার। নবগঠিত মন্ত্রিসভার সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর আশ্বাসে অনিচ্ছা থাকলেও মেলায় অংশ নিচ্ছেন সব প্রকাশক। স্টল বরাদ্দে ফি দিতে না হলেও বই বিক্রির আগাম ভাটায় শঙ্কা আছে প্রকাশকদের। কোভিডের যে হামলা, তখন থেকেই সৃজনশীল প্রকাশনাটা মহা ঝুঁকিতে, একেবারে ভয়ঙ্কর ঝুঁকিতে। সেই ঝুঁকি থেকে আমরা এখনো পুরো মোটেই মুক্ত হইতে পারিনি। এবং এইবার নয়, 26, 27, 28 এই 3 বছরেই রমজান থাকবে। তাহলে আমাদের এখন থেকেই আমরা এই ভাবনাটা আজকে থেকেই শুরু করতে হবে। এদিকে নির্বাচনের পরে ভিন্ন প্রেক্ষাপটে মেলা আয়োজনে তোড়জোড় আছে বাংলা একাডেমির। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিবের আশ্বাস, পাঠক বই কম কিনলেও সরকারি দপ্তরগুলো মেলা থেকেই বই সংগ্রহ করে কিছুটা ক্ষতি পুষিয়ে দেবে সরকার। স্টল ভাড়াটা 100% মওকুফ করে দেওয়া হয়েছে, তো সরকার সেই সিদ্ধান্ত দিয়েছেন। আর এর বাইরে ওদের ওই যে বই কেনার যে বিষয়গুলো আছে, তো সেটা নীতিগত সিদ্ধান্ত, সেটা মন্ত্রণালয়ে ওনারা আবেদন করবেন এবং মন্ত্রণালয়ের কালকে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী দুইজনই বলে গেছেন যে এটা অবশ্যই প্রায়োরিটি বেসিসে ওনারা এটাকে কনসিডার করবেন।
25 ফেব্রুয়ারি শুরু হয়ে 15 মার্চ পর্যন্ত চলবে মেলা। শুরুর দিনেই সকাল 11টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন। এখন পর্যন্ত এটাই চূড়ান্ত। সব মিলিয়ে 90 ভাগের বেশি কাজ গুছিয়ে আনার দাবি করেছে মেলা কর্তৃপক্ষ। হোসেন জাহিদ, এখন, ঢাকা। রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। স্বল্প দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে রমজানের প্রথম দিনেই টিসিবির ট্রাক সেলে ভিড় জমিয়েছেন ক্রেতারা। যদিও পণ্য কিনতে এসে হয়রানির অভিযোগ করেছেন কেউ কেউ, তবে চাহিদার তুলনায় পণ্য স্বল্পতা ও বিশৃঙ্খলাকে দুষছেন বিক্রেতারা। বাকিটা জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। রমজান এলেই নিত্যপণ্যের বাজারে দামের সঙ্গে আর্থিক সংগতির হিসাব মেলাতে চাপে পড়তে হয় ক্রেতাকে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের বেড়ে যায় জীবনযাত্রার ব্যয়। তাদের কথা ভেবেই স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবি। সাধারণ বাজার দরের চেয়ে পণ্যের দাম কিছুটা সুলভ হওয়ায় দীর্ঘ সারি দেখা যায় ট্রাক সেলগুলোতে। চাহিদার তুলনায় যোগান কম হলেও টিসিবির এই পণ্য নিম্ন আয়ের মানুষের অন্যতম ভরসা। যে সরকারি ন্যায্য পণ্য এখান থেকে নিলে এখানে এত সুবিধা, একটু কম মূল্যে বা অল্প টাকায় বা তার জিনিস পাওয়া যায়। বাজারে যে দাম আছে তার 3 ভাগ কম। যেরকম তেল 180 টাকা লিটার, এখানে তেল 115 টাকা লিটার পাওয়া যাচ্ছে। চিনি 100 টাকা কেজি, এখানে 70 টাকা কেজি পাওয়া যাচ্ছে। এসব পণ্য নিতে এসে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় ভোক্তাদের। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা যথাযথ নিয়ম অনুসরণ না করায় লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছে না অনেকে। এখানে যে কতটা বিশৃঙ্খলা, পুরুষ মহিলা কেউ কাউকে মানতেছে না, আর ওরাও একটু ধীরগতিতেই মালগুলা দেয়। তো যদি কোনো প্রশাসনের লোক থাকতো তাহলে মালগুলো আমার মনে হয় খুব তাড়াতাড়ি দ্রুত শৃঙ্খলাভাবে দেওয়া যাইতো। একটু কিন দিয়ে দেয় আর না লেগে একটা নাম্বার দেয়, কারণ যারা একবার লয় তারা দিতেও আবার মারামারি করে আবার সামনে দেখায়, তার কারণ পিছনের মানুষ পায় না। সিরিয়ালের বাইরে দেখেন কত মানুষ, এই মানুষ দয়া ধরলে গ্যাপে গ্যাপে শুধু ঢুকবে, এই মেন কারণ। যদিও টিসিবির ট্রাক সেলারদের পাল্টা অভিযোগ ক্রেতাদের দিকে, আবার পণ্য স্বল্পতার কারণে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলেও দাবি তাদের। টোকেন দিছে, মাল দিতেছে পুরুষ লোক, মহিলাদের অবস্থা দেখেন, মহিলারা কিভাবে সিরিয়াল ভঙ্গ করে। এই জন্য মহিলাদের জন্য মাল দেওয়া অসম্ভব হইতেছে। আমাদের কাজ আমরা চলতেছে। যে পরিমাণ চাহিদা সেই অনুযায়ী 400 প্যাকেজ মাল কিছুই না। আপনারা লাইন দেখেন, সকাল থেকে 400 প্যাকেজ মাল নিয়ে আমরা প্যাকেজ করতেছি। অলরেডি প্রায় 1000 লোকাল লাইন আছে। পুরো রমজান মাস জুড়েই চলবে টিসিবির নিয়মিত ট্রাক সেল কার্যক্রম। এই কার্যক্রমে চিনি, ডাল, তেল, ছোলা ও খেজুর সহ 5টি প্যাকেজ পাচ্ছে ক্রেতারা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে গত 2-3 দিনের চেয়ে কমেছে কাঁচামালের দাম। তবে লেবু, শসা ও বেগুনের বিক্রি বাড়তি দামে। বিক্রেতারা বলছেন কাঁচামালের চাহিদা কমার পরিবর্তন এসেছে সরবরাহে। তবে ক্রেতাদের অভিযোগ, খুচরা বাজারে এখনও বেশ কিছু পণ্যের দাম বেশি। ফেরদৌস রহমানের প্রতিবেদন। রাত যত গভীর হয় ততই যেন নিদ্রাহীনতা বাড়ে পাইকারি বাজারের বিক্রেতাদের চোখে। রমজানের রাতেও ব্যস্ত সময় পার করতে হয় জীবন জীবিকার তাগিদে। গেল কয়েকদিন কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী থাকলেও রমজানের দ্বিতীয় দিনে কিছুটা কমেছে দাম। কুমড়া প্রতি কেজি 16 থেকে 20 টাকা, মূলা 12 থেকে 20 টাকা, বরবটি 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে বেড়েছে কিছু রোজার পণ্যের দাম। বেগুন 70 থেকে 120 টাকা, শসা 70 থেকে 120 টাকা, লেবু প্রতি হালি 80 থেকে 120 টাকাতে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ কেজিতে 10 টাকা কমে 40 টাকায় নেমেছে। মাল অনেক বেশি, ক্রেতা কম এবং কি মালের দাম কমে গেছে। বর্তমানে ভালোটা চলতেছে 80 টাকা, নর্মাল যেটা সেটা 70 টাকা, 65 টাকা। বিগত 4 দিন আগেও বাজার ছিল ভালো, 4 দিন পরে রমজানের আসার পর থেকে বাজার অনেক খারাপ। পাইকাররা বলছেন আগের চেয়ে কাঁচামালের চাহিদা কমেছে, একই সঙ্গে সরবরাহেও পরিবর্তন এসেছে। ক্রেতার সঙ্গে খুবই কম, মানে রোজার আগে 2-3 দিন বেশি ছিল ক্রেতা। ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা বলছেন কিছু সবজির দাম কমলেও মরিচ, টমেটো, শসা, বেগুন থেকে শুরু করে খেজুরের দাম এখনো বেশি। রোজার আগে একটু সস্তা ছিল, এখন একটু বাড়তির ফেলা। কালকের তো না যে মরিচ আরো 200 টাকা বাড়ে গেছে। দামের নিয়ন্ত্রণেই আছে, কিন্তু যে কিছু কিছু মাল যেহেতু মনে করেন যে বেগুনগুলা ইফতারির সময় লাগে অনেক,
এই জন্য এগুলোর দামের একটু বৃদ্ধি। কালকের তুলনায় আজকে গাজরের সবকিছুর দামই মোটামুটি কমছে, ওই লেবুটা আর ক্ষীরেটার দাম একটু বেশি। এদিকে কমেছে মুরগির দামও। ব্রয়লার 20 থেকে 30 টাকা কমে কেজি 190 টাকা, সোনালী 10 থেকে 15 টাকা কমে 300 থেকে 320 টাকা, লেয়ার 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। ক্রেতাদের আশা তদারকি সংস্থার অভিযান ও সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলে ভোগান্তি আরও কমবে। ফেরদৌস রহমান, এখন, ঢাকা। জামালপুরে দেখা দিয়েছে এলপিজি গ্যাসের তীব্র সংকট। 2-1 জায়গায় সিলিন্ডার পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে গ্রাহকদের। এতে ভোগান্তিতে পড়েছেন গ্যাস ব্যবহারকারীরা। জুয়েল রানার তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। জামালপুর জেলার 7টি উপজেলায় গত 1 মাস ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। চাহিদা থাকার পরও বাড়তি দাম দিয়ে মিলছে না সিলিন্ডার। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও চাকরিজীবীরা। মেলান্দহ উপজেলার ঝাউগড়া গাজীপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ বাদশা মিয়া। স্থানীয় গাজীপুর বাজারে তার একটি ছোট খাবারের দোকান। গ্যাসেই চলে দোকানের সব কাজ। প্রতি মাসে 4টি গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয়। এখন প্রতিটি সিলিন্ডার কিনতে নির্ধারিত মূল্যের চেয়ে 500 থেকে 600 টাকা বেশি দিতে হচ্ছে। কিন্তু বাড়তি খরচের কারণে খাবারের দাম বাড়াতে পারছেন না, ফলে লোকসান গুনতে হচ্ছে তাকে। বাজার পোড়া করলে, বিভিন্ন কিছু পাক করলে, আইটেম করলে আমার গ্যাস লাগে। আর দাম তো মনে করেন যে হারে বাড়তেছে, আমি সরকারের কাছে আবেদন জানাই যেন এই গ্যাসের দামটা আগে যে দাম ছিল সেই দামই থাকে। বাদশা মিয়ার মতো মধ্যবিত্ত চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষ এলপিজি সংকটে রয়েছেন। দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার। দ্রুত এই সংকট নিরসনের দাবি তাদের। 1600-1650 টাকায় এটি এখন বাজারে খুব স্বল্প পরিসরে পাওয়া যাচ্ছে। গ্যাসের যে একটা দাম বেড়ে গেল, আমাদের কিন্তু বেতন বৃদ্ধি হলো না, সেজন্য আমরা অনেক হিমশিম খাচ্ছি। জরুরি সংকটে রূপান্তরিত হয়েছে এই গ্যাস। দেখেন, আমি ওই যে সকাল থেকে বিভিন্ন দোকানে গেছি, কোনো দোকানে গ্যাস নাই। এদিকে ডিলাররা বলছেন গত 1 মাস ধরে চাহিদা অনুযায়ী বিভিন্ন কোম্পানি থেকে গ্যাস সরবরাহ পাচ্ছেন না তারা। সরবরাহ কম থাকায় বাজারে তৈরি হয়েছে এই কৃত্রিম সংকট। আমরা যেহেতু কোম্পানির কাছ থেকে নিয়ে এসে বিক্রি করি, আমরা যেহেতু কোম্পানির কাছে পাচ্ছি না, আমি আমার গ্রাহককে দিতে পারছি না। রিটেলাররা গ্যাস পাচ্ছে না, আমরা চাই তাড়াতাড়ি এই জিনিসগুলো স্বাভাবিক হয়ে যায়। জেলা প্রশাসনের বাণিজ্যিক বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, এলপিজি সংকটের বিষয়টি তারা অবগত রয়েছেন। অতিরিক্ত দামে গ্যাস বিক্রি ঠেকাতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান চালানো হচ্ছে। অভিযান এবং নজরদারি চলমান রয়েছে এবং সেই সাথে উপজেলাগুলোতেও অভিযান এবং নজরদারি অব্যাহত আছে। জেলায় প্রতি মাসে এলপিজি গ্যাস সিলিন্ডারের চাহিদা প্রায় 60,000। বর্তমানে সরবরাহ মিলছে মাত্র 40 থেকে 50%। দ্রুত সংকট কাটবে এমন আশাই করছেন জামালপুরবাসী। এখন জামালপুর। মানিকগঞ্জে সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও রমজানে বেড়েছে বেগুন, লেবু ও শসার দাম। বেগুন ও শসার দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। এ নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউড় আড়ত থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, রমজান আসলেই আমরা দেখতে পারি যে সবজির দাম হঠাৎ করে বেড়ে যায়। এতে ক্রেতারা কি বলছেন এবং বিক্রেতারাই বা কি বলছেন? মানিকগঞ্জের যে সব অঞ্চলগুলো বা এলাকাগুলোতে সবজি উৎপাদিত হয়, সেগুলো কিন্তু তারা এই আড়তগুলোতে নিয়ে আসে কৃষকরা বিক্রি করার জন্য। তা আমি যে জিনিসটা দেখেছি যে সবজি সরবরাহ কিন্তু বেশ ভালো রয়েছে, কিন্তু শুধুমাত্র লেবু, শসা, কাঁচামরিচ এবং বেগুনের দাম কিন্তু বাড়তে রয়েছে। অর্থাৎ কেজিতে কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত এই 4টি সবজিগুলো আমরা বাড়তে দেখেছি সপ্তাহের ব্যবধানে। আজকের বাজার দর সম্পর্কে যদি বলতে চাই যে বেগুন গত সপ্তাহে এখানে 14 থেকে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর সেটা কিন্তু 45 থেকে 50 টাকা শুধুমাত্র পাইকারিতে বিক্রি হচ্ছে। অপরদিকে এই বেগুনটা কিন্তু বিভিন্ন খুচরা বাজারে বিক্রি দেখেছে 85 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ অন্যান্য সবজির মধ্যে যেমন আরেকটা রয়েছে কাঁচামরিচ, 1 সপ্তাহ আগে 110 টাকা কাঁচামরিচ ছিল, সেই কাঁচামরিচটা কিন্তু এখানে 140 টাকা 45 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর তখন করে সেটা খুচরা বাজারে কিন্তু দেখা যাচ্ছে 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে।
অপরদিকে লেবু যেটা সবচেয়ে বেশি এখন চলছে, কারণ রমজান মাসে এই লেবুর চাহিদাটা তুলনামূলকভাবে অনেক বেশি লাগে। তো লেবু এখানে এক সপ্তাহ আগেও 110 থেকে 15 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেই লেবুগুলো কিন্তু আজ এখানে বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকা কেজিতে। আর সেই লেবুগুলো দেখা গিয়েছে যে মানিকগঞ্জের যে অন্যান্য খুচরা বাজার আছে সেখানে 80 থেকে 100 টাকা হালি পর্যন্ত তাও বিক্রি হচ্ছে। কারণ এখন পর্যন্ত অন্যান্য খুচরা বাজারগুলো খোলেনি, যার কারণে আজকের বাজার দর খুচরা বাজারটা কত হবে সেটা জানা হয়নি। আর অন্যান্য সবজির কথা যদি বলতে চাই, সেক্ষেত্রে পেঁয়াজের দাম কিন্তু কিছুটা কমেছে। এক সপ্তাহ আগে যে পেঁয়াজের দাম 40-42 টাকা বিক্রি হতো, সেটা কিন্তু 35 থেকে 36 টাকা বিক্রি হচ্ছে। আর অন্যান্য আলু, তারপর শশা যেটা বিক্রি হচ্ছে, শশাও 25 থেকে 30 টাকা শশা, সেটাও কিন্তু 20 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে। আর সরকারে খুচরা বাজারেও কিন্তু সেটা 85 থেকে 90-100 টাকা পর্যন্ত গিয়ে শিখেছে। আর অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, যেমন পেঁপে, টমেটো, তারপর বরবটি, তারপর যে আলু, এগুলো সিম, বাঁধাকপি সব আগের মতোই দামে কিন্তু আমরা বিক্রি হতে দেখেছি। এই যে আরো সবজিগুলো বিক্রি হয় বলে আমরা জানিয়েছি। তো এই ছিল আমার কাছে সবচেয়ে সেরা। মানিকগঞ্জের সবজি বাজারের খবর জানাচ্ছিলেন আসাদুজ্জামান। সংস্কারের অভাবে বরগুনার বেশিরভাগ গ্রামীণ সড়ক হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। খানাখন্দে ভরা এসব সড়কে ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে যান চলাচল। এমন পরিস্থিতিতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। আর এলজিইডি বলছে টেন্ডার প্রক্রিয়া শুরু হলে পাল্টে যাবে বরগুনার চিত্র। সুজন আকন জানাচ্ছেন বাকিটা। পিচ ও পাথর উঠে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলায় যাত্রী ও চালকরা পড়েন চরম ভোগান্তিতে। এই চিত্র বরগুনার বেশিরভাগ গ্রামীণ সড়কের। সবচেয়ে বেশি বিপাকে পড়েন রোগী ও স্কুলগামী শিশুরা। এতে শুধু জনভোগান্তি বাড়ছে না, ব্যাহত হচ্ছে জেলার অর্থনীতি। ভাঙা রাস্তার এমন দুর্দশায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। খারাপ রাস্তা আছে, আর এই রাস্তাটাও তো এত ডেলিভারি রোগী যদি হসপিটালে নেয় তা প্রতিবেশী ডেলিভারি হয়। কর্মকর্তারা যারা আছে এরা একটু কিছু খেয়াল রাখে, তাহলে আমাদের আশা করি এই রাস্তাটা হইবে, আমরা আশাবাদী। রাস্তাটা এই এলাকার মানুষের প্রাণের দাবি। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে থমকে আছে সড়ক সংস্কারের কাজ। রাস্তাঘাটের এই করুণ দশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন গাড়ি চালকরা। 5 নং আইলা পাতাকাটা ইউনিয়নে কোনো রাস্তা গাড়ি নাই, গাড়ি চালাতে পারি না, মানুষ হাঁটতে যেতে পারে না, কোনো রোগী নিয়ে যাইতে পারে না। আমরা গাড়িগুলো নিয়ে অনেক খুব টেনশনে থাকি, চিন্তায় থাকি যে কোন সময় ভাঙে পড়লো, কোন সময় অ্যাক্সিডেন্ট করলাম বা দুর্ঘটনার ভিতরে পড়ে গেলাম। ভাঙনের কারণে বা নতুন মাটি দেওয়ার কারণে আমরা দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর পর্যন্ত আমরা এই ভোগান্তিতে আছি। এদিকে জেলার অধিকাংশ সড়ক মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্রুত মাঠ পর্যায়ে কাজ শুরুর আশ্বাস জনপ্রতিনিধিদের। রাস্তা পাকা ছিল, কিন্তু আসলে কাগজ কলমে পাকা রাস্তা, বাস্তবে কাঁচা রাস্তা। এই যে পানি উন্নয়ন বোর্ড তারা রাস্তা সংস্কারের জন্য এই রাস্তার 5 ফুট মাটি দেওয়া এবং অন্য রাস্তাটা কাটা হয়েছে। এবং এই রাস্তার জন্য আমি আসলে এলজিডি কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েছি এবং তারা আমাকে আশ্বস্ত করেছে আর রাস্তা হবে। এবছর যে আমাদের রেভিনিউ বাজারের আওতায় যে মেইনটেন্স প্রোগ্রাম, সেখানে অধিকাংশ রাস্তা আমরা কাভার করেছি আর কি, যেগুলো এখন টেন্ডার পর্যায়ে আছে। এই সমস্ত রাস্তাগুলো যদি টেন্ডার হয়ে যায়, ঠিকাদার নিয়োগ হয়, যদি কাজগুলো বাস্তবায়ন হয়, তবে আমার ধারণা যে বরগুনা শহরের চেহারা পাল্টে যাবে এবং মানুষের এখন যে ভোগান্তি হচ্ছে বলে আপনারা বলছেন, এই ভোগান্তিগুলো আর থাকছে না। বরগুনার 6টি উপজেলায় এলজিডির আওতায় রয়েছে মোট ৭,৫৬১ কিলোমিটার সড়ক। এর মধ্যে কার্পেটিং সড়ক ১,৪৪১ কিলোমিটার এবং বাকি ৬,১২০ কিলোমিটার কাঁচা সড়ক। সুজনা কোন, এখন বরগুনা। ফেনীর কৃষি অর্থনীতিতে বড় সম্ভাবনার নাম এই তরমুজ। চরের আবাদি ও অনাবাদি জমিতে এই অর্থকরী ফসল চাষ করে ভাগ্য ফিরছে কৃষকদের। চলতি মৌসুমে 250 কোটি টাকার বেশি তরমুজ উৎপাদনের আশা কৃষি বিভাগ ও মাঠের কৃষকদের। বাকিটা জানাচ্ছেন সুলাইমান তালিম। ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর নদী পাড়ের বিস্তীর্ণ চরাঞ্চল। একসময় জোয়ারের লবণ পানির ঝুঁকিতে চাষাবাদ যেখানে ছিল অনিশ্চিত, সেখানে এখন ফলছে অর্থকরী ফসল তরমুজ। পরিচর্যায় সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। রমজানের মাঝামাঝি সময় থেকেই ঘরে তোলার আশা তাদের।
উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, সোনাগাজী সদর, নবাবপুর ও আমিরাবাদের মাঠের পর মাঠে দেখা মিলছে ড্রাগন কিং, জ্যাব্রা কিং, গ্লোরি ড্রাগন, ব্ল্যাক জায়ান্ট, বাংলা লিঙ্ক, ব্ল্যাকবেরি, ভিক্টর সুগার ও ওশান সুগার সহ দেশি বিদেশি নানা জাতের তরমুজের। কৃষকরা জানান, চলতি মৌসুমে তরমুজের চাষাবাদ আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। ফলন এখন ভালো আছে, কিছুটা লাগছে, ধরেন 20 রোজা যাইতে আমি ফলন কাটবো। এখানে তরমুজ চাষের জন্য অনেক ভালো ফসল হয়, ভালো ফলন হয়। এই জন্য আমরা কয়েক বছর ধরে এই সোনাগাজীর মাটিতে আমরা তরমুজ চাষ করতেছি। এখানে তো আজকে আমি 5 বছর পর্যন্ত তরমুজ করি, এখানে ফলন এনে ভালো হয়, এনে কিন্তু লাভের সঙ্গে বেশি লস হয় না। এখানে তরমুজগুলো স্বাদে মানে খুবই অতুলনীয়। তবে চরের কৃষকদের দুশ্চিন্তার কারণ আরও আছে। 2024 সালের বন্যায় মুসাফুর ক্লোজার ভেঙে যাওয়ার পর থেকে লবণ পানির জোয়ারে চাষাবাদ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তরমুজ চাষ নিয়েও শঙ্কা রয়েছে তাদের, তাই দ্রুত ক্লোজার পুনর্নির্মাণের দাবি কৃষকদের। জোয়ার ভাটা আসার পরে লবণাক্ত পানি উঠার পরে ফসল নষ্ট হয়ে যায়, মানে যে কাজটা রেগুলেটর কাজটা দ্রুত কাজ করা সম্ভব হয়, তাহলে কৃষকের জন্য উপকার হইব। কৃষি বিভাগ জানায়, বিগত বছরগুলোর তুলনায় চলতি মৌসুমে জেলায় তরমুজের আবাদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবার সবচেয়ে বেশি আবাদ হয়েছে সোনাগাজী উপজেলায়। এখানকার চরাঞ্চলের 1100 হেক্টরের বেশি জমিতে চাষ হয়েছে রসালো এই ফলের। অন্য উপজেলাগুলোতেও আবাদ বেড়েছে। 1300 হেক্টর আবাদ থেকে আমরা প্রায় 250 কোটি টাকা কৃষক পর্যায়ে টাকা মূল্যে তরমুজ বিক্রি করতে পারবে, যেখানে হেক্টরে প্রায় 20 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবে। প্রতি টন যদি আমরা 50,000 টাকা করে ধরি, প্রতি কেজি 50 টাকা করে মার্কেটে বিক্রি হয়। সুতরাং একটি লাভজনক ফসল আগামীতে আরও বেশি বৃদ্ধি পাবে। গেল মৌসুমে ফেনীর তরমুজের বাজার মূল্য ছিল প্রায় 150 কোটি টাকা। চলতি মৌসুমে প্রতি কেজি তরমুজের গড় মূল্য কমপক্ষে 50 টাকা দরে বাজার মূল্য 250 কোটি টাকার বেশি ছাড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সোলাইমান ডালিম, এখন ফেনী। স্বাস্থ্য সেবা নিশ্চিতে পাবনার সাথিয়ায় 3টি 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হলেও সেগুলো কার্যত অচল হয়ে পড়েছে। জনবল ও সরঞ্জাম সংকটে স্বাস্থ্য সেবা না পেয়ে হতাশ এখানকার মানুষ। পাবনা থেকে সোহাগ মল্লিকের ছবিতে আরও জানাচ্ছেন মাসুদ রানা। 2019 সালে সাথিয়া উপজেলার সোনাতলা, কাশীনাথপুর ও কুমিরগাড়িতে প্রায় 10 শয্যা বিশিষ্ট 3টি মা ও শিশু কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কেন্দ্র 3টি হস্তান্তর করা হয় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কাছে। কিন্তু কেন্দ্রগুলো চালু হলেও প্রয়োজনীয় জনবল, ঔষধ ও যন্ত্রপাতির সংকটে মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 2টি কেন্দ্রের বর্তমানে 10টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন করে, আর অপর একটি কেন্দ্রে কর্মরত আছেন 2 জন। মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও পরিকল্পনা পরিদর্শিকা পদের জনবল থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় বেশিরভাগ সময় বসেই কাটাতে হচ্ছেন তাদের। লোকবল সংকট ও রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্র 3টির একটিতে গড়ে উঠেছে মাদকসেবীদের আড্ডাস্থল। দ্রুত জনবল নিয়োগ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এত সুন্দর হাসপাতাল থাকার পরেও আমরা কোনো সেবা পাচ্ছি না, এর চেয়ে বড় দুঃখ আর আমাদের পৃথিবীতে নাই। যদি এই প্রতিষ্ঠানটা আমাদের নিয়মিতভাবে চালু হয়, তাহলে দেখা যাবে যে আমাদের আশপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষগুলো এখানে আমাদের সেবা নিতে পারবে। আমরা ভালো ডাক্তার চাই, ওষুধপাতি চাই, ভালো চিকিৎসা চাই। এখন একজন রোগী আমি দেখলাম, তাকে যদি আমি সেই হালকা কিছু টেস্টের দরকার, সেটা যদি আমি করার জন্য পাবনায় পাঠাই, তাহলে তো আর হলো না। ডেলিভারির জন্য যথেষ্ট পরিমাণ যন্ত্রপাতি নাই, আমরা ওই কাজটা করতে পারতেছি না এভাবে। জনবল সংকট সহ সব সমাধানের কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের এই কর্মকর্তা। আশা করতে পারি যে এই জিনিসগুলো যখন হয়ে যাবে, সমাধান হবে, জনবল দেওয়া হবে এবং যন্ত্রপাতি এবং ওষুধপত্র, রিএজেন্ট যখন পাবো, তখন আমরা ভালো সার্ভিস ইনশাল্লাহ দিতে পারবো। অচিরেই মা ও শিশুর কেন্দ্রগুলো প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি ঔষধ ও যন্ত্রপাতি সরবরাহ হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
মাসুদ জানা, এখন, পাবনা। এবার দেশের বাইরের প্রসঙ্গ। বিশ্বের বিভিন্ন দেশের মতো পবিত্র রমজান মাস শুরু হয়েছে মালয়েশিয়াতেও। বহু সংস্কৃতির প্রায় 60% মুসলিম অধ্যুষিত দেশটিতে রমজান এলেই দেখা যায় ধর্মীয় সাজসজ্জা। পরিবার পরিজন থেকে হাজার মাইল দূরে থেকেও ধর্মীয় অনুশাসন আর কর্মব্যস্ততার মাঝেই রোজা পালন করছেন প্রবাসী বাংলাদেশিরা। শাহরিয়ার তারিকের প্রতিবেদন। বহু ভাষা, সংস্কৃতি আর নানা ধর্মের মানুষের বসবাস দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায়। 3,40,00,000-এরও বেশি জনগোষ্ঠীর প্রায় 60% মুসলিম। তাই দেশটিকে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র বলা হয়। রমজান এলেই রাজধানী থেকে শুরু করে গ্রামাঞ্চলেও দেখা যায় ইসলামী আবহ। তারই ধারাবাহিকতায় এবারও সাজানো হয়েছে রাজধানীর সড়কগুলোকে। জীবিকার তাগিদে দেশটিতে কর্মরত আছেন 10 লাখেরও বেশি বাংলাদেশি, যার সিংহভাগ মুসলিম। সেহরি শেষে ফজরের পর কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তারা। দীর্ঘ কর্মঘণ্টা, গরম আবহাওয়া আর ক্লান্তি সত্ত্বেও রোজা রাখেন নির্মাণ শ্রমিক, রেস্তোরাঁ কর্মী ও কারখানার শ্রমিকরা। অনেক রৌদ্র এদেশে, আমরা মুসলমান হিসাবে আমরা আল্লাহর রাজি খুশি রাখার জন্য আমরা রোজা রাখি। এই মাসকে সম্মানের জন্য 5 ওয়াক্ত নামাজও পড়ি এবং রোজাও রাখি। আল্লাহর কাছে আমরা প্রবাসীরা অনেক কষ্ট করে হলো রোজা ছাড়ি না। রাজধানী কুয়ালালামপুর, শিল্পনগরী সেলাঙ্গর, পেনাং কিংবা জোহরের বিভিন্ন অঞ্চলে কর্মরত প্রবাসীরা বলছেন, দেশের মতো পারিবারিক আবহাওয়া না থাকলেও ধর্মীয় আবেশের কমতি নেই। ফ্যামিলির সবার সাথে বাবা মা বা ভাই বোন বা স্ত্রী সন্তান নিয়ে যদি ইফতার করতাম, অনুভূতিটা আরো বেশি ভালো লাগতো। প্রবাসীদের সবসময় এরকমই হয়ে থাকে যে যারা বাইরে থাকে, যে তারা পরিবার ছাড়া দূরে আছে, তাদের প্রতিটি সময় মনে পড়ে। রমজানে স্থানীয় মসজিদগুলোতে তারাবির নামাজ ও দেশীয় কমিউনিটির ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন প্রবাসীরা। এতে তাদের মধ্যে তৈরি হচ্ছে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন। শাহরিয়ার তারেক, এখন, মালয়েশিয়া। সরকারি পদে গুরুতর অপরাধের অভিযোগে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে। বৃহস্পতিবার 66তম জন্মদিনে তাকে নরফোক থেকে গ্রেপ্তার করা হয়। তবে তার বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। অ্যান্ড্রু মাউন্টব্যাটেনের বিরুদ্ধে অভিযোগ, ব্রিটিশ বাণিজ্য দূত থাকাকালীন তিনি জেফ্রি আপস্টাইন নামে এক অপরাধীকে সরকারের গোপন নথিপত্র পাঠিয়েছিলেন। অ্যান্ড্রুর ভাই রাজা চার্লস বলেছিলেন যে আইন সবার জন্য সমান এবং তিনি এই তদন্তে পুলিশকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। অ্যান্ড্রুর বাড়িগুলোতে তল্লাশি চালিয়েছে পুলিশ। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ও বর্তমান রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই। পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী কয়েক ডজন হাইব্রিড রকেট লঞ্চার উন্মোচন করে এবার শত্রুপক্ষকে সতর্ক বার্তা দিল উত্তর কোরিয়া। এখানেই শেষ নয়, প্যারেড চলাকালে রকেট লঞ্চারের স্টিয়ারিং হুইলে দেখা গেছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে। কিমের দাবি, কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই এই রকেট লঞ্চার সিস্টেমের আঘাত প্রতিহত করতে পারবেন না। বাকিটা জানাচ্ছেন সতীর্থ কর্মকার। চলতি মাসের শেষে নবম কংগ্রেসের ডাক দিয়েছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি। পিয়ংইয়ং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক আয়োজনকে সামনে রেখে ক্ষমতার প্রদর্শন আর শক্তিমত্তার মহড়ায় ব্যস্ত কিম প্রশাসন। এর ধারাবাহিকতায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম 50টি অত্যাধুনিক রকেট লঞ্চার উন্মোচন করেছে উত্তর কোরিয়া। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির দাবি, 600 মিলিমিটার ক্যালিবারের এই রকেট লঞ্চারগুলো শক্তির দিক থেকে টেক্কা দিতে পারে যে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে। চমকের এখানেই শেষ নয়। উন্মোচনের সময় রকেট লঞ্চারের স্টিয়ারিং হুইল ধরেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কিম দাবি করেছেন, এআই প্রযুক্তি এবং হাইব্রিড গাইডেন্স সিস্টেম থাকায় নির্ভুলভাবে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। বিশ্লেষকরা মনে করেন, কৌশলগত মিশন অর্থাৎ পারমাণবিক আক্রমণে বিশেষ কাজে আসবে এই লঞ্চার। তবে 600 মিলিমিটারের এই রকেট লঞ্চারের উন্মোচন এবারই প্রথম নয়। 2022-এর শেষের দিকে একই আকার ও সক্ষমতার লঞ্চার সামনে এনেছিলেন কিম। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে গিয়ে আধুনিক যুদ্ধাস্ত্রের ব্যবহার আর রণকৌশলের শান দেওয়ার সুযোগ পাচ্ছে পিয়ংইয়ং এর সেনারা। ধারণা করা হচ্ছে, আসন্ন কংগ্রেসে আগামী 5 বছরের জন্য উত্তর কোরিয়ার পররাষ্ট্রনীতি, স্বনির্ভর প্রতিরক্ষা উদ্যোগ এবং পারমাণবিক লক্ষ্য নিয়ে কথা বলবেন কিম। সতীর্থ কর্মকার, এখন, বিশ্ব। এবারে খেলা প্রসঙ্গ।
ইতিহাসে জায়গা করে নিয়ে প্রথমবার নারী এশিয়ান কাপে জায়গা করে নিলেও এর পরিবর্তে নারী লীগকে বেশি গুরুত্ব দিয়েছে বাফুফে। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমন গুরুতর অভিযোগ করেন জাতীয় দলের কোচ পিটার বাটলার। পিটারের মতে লিগের কারণে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ হারিয়েছেন আফিদারা। এদিকে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ হারানোর জন্য উল্টো বাফুফেকেই দুষলেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নারী এশিয়া কাপ এশিয়ার সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা এটি, যেখানে গেল বছর ইতিহাস গড়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন আফিদা ঋতুপর্ণারা। এশিয়ান কাপ যাত্রা শুরুর আগে চটেছেন কোচ পিটার বাটলার। বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নারীদের প্রস্তুতি নিয়ে বলেন, শুধুমাত্র নারী লীগকে গুরুত্ব দেয় অস্ট্রেলিয়া মিশনের আগে বড় কোনো দলের সঙ্গে ম্যাচের আয়োজন করেনি ফেডারেশন। So the game against Philippines was only mooted. It wasn't cast in stone. And that was supposed to be on the 19th of February. On the 14th originally we were supposed to be leaving on the 14th. But the league was moved and we had to play 2 catch-up games, 10th and 13th. So how can you actually play Philippines? সেখানে নারীদের এমন প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে কৌশলে এই সব কিছুর দায় এড়ানোর চেষ্টা করেন এই চেয়ারম্যান। আমার উপরে তো আরো অনেক হায়ার অথরিটি আছে, যে কারণে মালয়েশিয়াটা হয়নি। আমি মনে করি যে আরো ভালো হতো যদি আমরা বাইরে কোনো দেশে তাদেরকে রেখে ট্রেনিং করাতে পারতাম এবং আরও কিছু প্র্যাকটিস ম্যাচ খেলাতে পারতাম। দেন আমি মনে করি প্রিপারেশনটা আরও বেশি ভালো হতো, স্ট্রং হতো। অনূর্ধ্ব 19 দল থেকে আলপি আক্তার এবং সৌরভী আকন্দের পাশাপাশি 26 সদস্যের দলে সুযোগ পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। প্রবাসী এই ফুটবলারকে নিয়ে বেশ আশাবাদী কোচ পিটার। Maybe the one that actually the straw that breaks the camel's back in terms of actual breaking that mold of just having local based Bangladesh players, because I'm sure there's loads and loads of Bangladesh. বৃহস্পতিবার দিবাগত রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাংলাদেশ নারী দল। সেখানে 1 সপ্তাহের বেশি সময় ক্যাম্প করে মূল লড়াইয়ে নামবে আফিদা সাগরিকারা। শরীফ রওশন, এখন ঢাকা। জাতীয় ক্রিকেট দলের 2026 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। 4টি ভিন্ন ক্যাটাগরিতে, যেখানে স্থান পেয়েছেন মোট 28 জন ক্রিকেটার। তবে শীর্ষ ক্যাটাগরিতে নেই কারোই নাম। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা আহমেদ। ফেব্রুয়ারিতে এসে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তালিকায় চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা বাড়লেও শীর্ষ ক্যাটাগরির জন্য কোনো ক্রিকেটার খুঁজে পায়নি বিসিবি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নতুন বছরের চুক্তির তালিকা প্রকাশ করে বোর্ড। 4 ক্যাটাগরিতে ঠাঁই পেয়েছেন মোট 28 জন ক্রিকেটার, যেখানে নতুন মুখ পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। বেতনভুক্ত ক্রিকেটারের তালিকায় ফিরেছেন সোহান, সাইফ, নাইম ও শামীম পাটোয়ারি। তবে আগের বছরের তালিকা থেকে বাদ পড়েননি কেউই। সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে মাসিক 10 লাখ টাকা বেতন ধরা হলেও এই তালিকায় নেই কোনো ক্রিকেটার। গেল বছর এই গ্রেডে পেসার তাসকিন আহমেদ থাকলেও এবার তার অবনমন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ A ক্যাটাগরিতে রয়েছেন তিনি। তার সঙ্গী 3 সংস্করণের 3 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ম্যাচ ফি ও অন্যান্য ভাতা ছাড়াও মাসিক 8 লাখ করে বেতন পাবেন তারা। সবচেয়ে বেশি ক্রিকেটার ঠাঁই পেয়েছেন 6 লাখ টাকা বেতনের ক্যাটাগরি বিতে। এখানে অভিজ্ঞ মুশফিক, মমিনুল, মুস্তাফিজদের পাশাপাশি রয়েছেন নাহিদ রানা, রিশাদ, হাসান মাহমুদরাও। চমক দেখিয়ে বেতনভুক্ত ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন সৌম্য সরকারও। তিনি আছেন সি ক্যাটাগরিতে। এই গ্রেডে আছেন অফ ফর্মে থাকা জাকের আলীর পাশাপাশি নাসুম, শরীফুলরাও। তারা পাবেন মাসিক 4 লাখ টাকা করে বেতন। সবশেষ ডি ক্যাটাগরিতে আছেন 7 জন ক্রিকেটার। দীর্ঘদিন পর কেন্দ্রীয় চুক্তিতে ফেরা নুরুল হাসান সোহান, সাইফ হোসেন, নাইম হাসানরা আছেন এই ক্যাটাগরিতে। প্রথমবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদদেরও ঠাঁই হয়েছে এই ক্যাটাগরিতেই। তারা পাবেন মাসিক 2 লাখ টাকা বেতন। মাহফুজ আহমেদ, এখন। এদিকে বিপিএল এর পুরো পারিশ্রমিক পেয়েছেন বিসিবির দায়িত্বে থাকা চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। তবে এখনও যেসব দল তাদের ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক পরিশোধ করেনি, শিগগিরই তার সমাধানও মিলবে, এমনটি জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। রেজাউল করিম জানাচ্ছেন বাকিটা।
রেসপন্সিবিলিটি ছিল। বিপিএল শুরু হওয়ার একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব ছেড়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি মালিকরা। টুর্নামেন্ট পরিচালনা করতে একেবারে শেষ মুহূর্তে পুরো দলের দায়িত্ব নিতে হয় বিসিবিকে। ক্রিকেটারদের সংশয় ছিল ঠিকঠাক পারিশ্রমিক পাওয়া নিয়ে। অবশেষে বিপিএল শেষ হওয়ার 1 মাসের মধ্যেই পুরো পারিশ্রমিক বুঝে পেলেন দলটির ক্রিকেটাররা। রেকর্ড 1,10,00,000 টাকায় নাইম শেখকে কিনেছিল চট্টগ্রাম, পুরোটাই বুঝে পেয়েছেন তিনি। আগে যেটা পাইছি সবসময় মানে প্রসিডিউর অনুযায়ী পাইছি, যে খেলার আগে 25%, মাঝখানে 50%, দেন শেষ হওয়ার 1 মাস বা 1.5 মাসের ভিতরে পাইছি। তো হয়তো টাইমটা এদিক ওদিক হয়েছে, বাট এবার প্রপার টাইমে পেয়েছি। বিসিবি দায়িত্ব নিয়ে চট্টগ্রামের সব বেতনাদি পরিশোধ করলেও নোয়াখালী, সিলেট ও ঢাকা ক্যাপিটালস এখনও ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিক পরিশোধ করেনি। 12টি আসর আয়োজন করেও এই সংকট দূর করতে না পেরে হতাশ বিপিএল কর্তারা। জানালেন আগামী আসরে চট্টগ্রামের দায়িত্বে আসছে নতুন ফ্র্যাঞ্চাইজি। ডেফিনেটলি হতাশাজনক, সেই জন্যই তো আমরা চাচ্ছি ভালো ফ্র্যাঞ্চাইজি। এবারকার একটা শোনেন, সব কিছুরই কিন্তু ভালো খারাপ আছে। এবারের বলেন তো যে সবচেয়ে বড় আমার কোয়েশ্চেন আপনার কাছে, সবচেয়ে ভালো আমাদের কোন জিনিসটা হয়েছে কি রাজশাহীর মতো একটা টিম যে ফাইন্যান্সিয়ালি স্ট্রং, নতুন টিম এসে আপনি দেখেন চ্যাম্পিয়নও হয়েছে, টাকাটাও দিয়ে দিছে। সব দেশ যখন ব্যস্ত তাদের দেশের ফ্র্যাঞ্চাইজ লিগগুলো উন্নত করতে, তখন বিপিএল যেন সবার থেকে পিছিয়ে। এতগুলো বছর পার করার পরও ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করতে পারাই যেন বিপিএল এর বড় সফলতা। কবে এখান থেকে বের হতে পারবে বাংলাদেশের ক্রিকেট, তাই এখন দেখার অপেক্ষা। রিজাউল করিম, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। নতুন সরকারের হাত ধরে ঈদ বাণিজ্যে গতি বাড়ার প্রত্যাশা, হতাশা কাটিয়ে ভালো ব্যবসার আশা ব্যবসায়ীদের। সংকটে অভিবাসন খাত, বছরে দেশে ফিরছে প্রায় 1 লাখ প্রবাসী কর্মী, ব্যবস্থাপনায় নজর দেওয়ার তাগিদ। করা নাড়ছে 21শে বইমেলা, সোহরাওয়ার্দীতে শেষ সময়ের ব্যস্ততা, রোজায় পাঠক সমাগম হওয়া নিয়ে দুশ্চিন্তা। এবং বিপিএল এর পারিশ্রমিক বিতর্ক, আসর শেষের 1 মাস পর পারিশ্রমিক বুঝে পেলেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। আর এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।